মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম। স্টুডেন্ট, আজ আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা একদম বর্তমান পরিপ্রেক্ষিতে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। স্টুডেন্ট, এখন আমাদের বিষয় যে এই দ্বন্দ্ব অর্থাৎ কেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি কি, কিভাবে ইউক্রেন দেশটা আসলো, আর এতে ভারত এই দ্বন্দ্বে কোনো রকম কারো পক্ষপাতিত্ব না নিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টায় অগ্রবর্তী। সেই দূরদৃষ্টি নীতি কেন ভারতের বিদেশ নীতিতে এই ঘটনা আসছে, সেই পরিপ্রেক্ষিতে কি পাক অধিকৃত কাশ্মীর কোনোভাবে জড়িয়ে, তো এই সব বিষয়ে আজকে আমি একটা তোমাদের বিষয় আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখো। স্টুডেন্ট, আমি একটু আগে থেকে ফিরে আসব। তো আমাদের একটা বিষয় তোমরা অনেকে নজরে রাখবে যে আমি ম্যাপটা এঁকেছিলাম একটা কারণে, যে এই ধরো বিশাল, এটা আরো বিশাল অংশ রাশিয়া, আর এইটা হচ্ছে ইউক্রেন, অর্থাৎ ইউরোপের এটা অংশ ইউক্রেন, এটা রাশিয়া, এটা ইউক্রেন। একটু দেখে নাও ভালো করে। তাহলে এর থেকে কি মনে হয় যে রাশিয়ার থেকে প্রসঙ্গক্রমে বলে রাখি একটা কথা, যে 1939 সালে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর যখন জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানির রাষ্ট্রনেতা হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল। ঠিক দুদিন পর মানে 3রা সেপ্টেম্বর পোল্যান্ডের হয়ে ইংল্যান্ড আর ফ্রান্স যুদ্ধে নামলে সমগ্র পৃথিবী দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে। সেটা হচ্ছে একদিকে ইংল্যান্ড তথা ফ্রান্স নেতৃত্বাধীন জোট, আর একদিকে জার্মানি অস্ট্রিয়া নেতৃত্বাধীন জোটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আমরা জানি যে 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বোম পড়েছিল এবং তারপর বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়ে যায়। এই যে বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়ে গেল, এরপর পৃথিবীতে নতুন শক্তি হিসাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর উত্থান ঘটল। একদিকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর একদিকে হচ্ছে ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, এই দুটো শক্তির পরপর উত্থান ঘটল। যে ইউএসএ 1945 সালের পর থেকে সমগ্র বিশ্বে একদম রাজত্ব করে যাচ্ছে, এবং এই দুটো মেরু তখন কিন্তু 1945 সালের পর যে কোল্ড ওয়ার শুরু হলো, সেই কোল্ড ওয়ারে একদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট আর একদিকে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন জোট এদের চলতে লাগলো। তো এরকম এক পরিস্থিতিতে 1991 সালে 1991 এই সোভিয়েত ইউনিয়ন, যেটা ইউএসএসআর যেটা আমি বললাম, এই সোভিয়েত ইউনিয়ন পুরো কিন্তু কোলাপসড হয়ে গেল। তখন মিখাইল গর্বাচভ, এই সোভিয়েত ইউনিয়নের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মিখাইল গর্বাচভের নেতৃত্বে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। এবং এই যে সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে গেল, এই ভেঙে গিয়ে এই টোটাল এত বড় একটা দেশ ভেঙে গিয়ে 15টা দেশে পুরো ভাগ হয়ে গেল। 15টা দেশ। এই দেশগুলোর মধ্যে তোমার ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, একাধিক দেশ এর মধ্যে ছিল, উজবেকিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান। তো এবং এই সব দেশগুলোর মধ্যে ইউক্রেনও ছিল। এবং এই যে দেশগুলো আছে
তাদের মধ্যে সব থেকে যে বিরোধপূর্ণ দেশটা তার নাম হচ্ছে এই ইউক্রেন। ঠিক আছে, তাহলে এই যে 15টা দেশ ইউএসএসআর ভেঙে গেছিল, সব থেকে বড় দেশের নাম রাশিয়া এবং তার পাশে অবস্থিত ইউক্রেন। এখন স্টুডেন্ট, তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো দেখবে, দেখো রাশিয়া 1991 সালের পর যখন ভেঙে গেল তখন বিশ্বে কিন্তু আর দু মেরু থাকলো না, বিশ্ব এক মেরু হয়ে গেল। কে? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া হয়ে গেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র কি হলো? ইউনিক ক্ষমতাশালী হয়ে গেল। এখন বিষয় হচ্ছে এই যে রাশিয়া, দেখো তোমরা যে ভালো করে লক্ষ্য রাখবে, যদি এটা রাশিয়ার ম্যাপ আমরা ধরি, এই অংশটা রাশিয়ার অংশ আর এটা হচ্ছে তোমার ইউক্রেনের অংশ, তাহলে দেখা যাচ্ছে কি না রাশিয়াতে ইউক্রেনের কিন্তু অনেকটা অংশ ঢুকে যাচ্ছে ভেতরের দিকে। আর এই যে স্টেট, এটা হচ্ছে কিন্তু ইউরোপ, এটা পুরো ইউরোপ। তাহলে কি রাশিয়া এবং ইউক্রেন, তাহলে রাশিয়ার এই যে ইউক্রেনের অংশটা রাশিয়ার কাছাকাছি চলে যাচ্ছে। স্বভাবতই কি না এই রাশিয়ার যে লোকেরা, রুশপন্থী লোকেরা এই জায়গাগুলোয় বসবাস করছে। তো এটা নিয়ে কিন্তু সমস্যাটা দাঁড়ানো কি না, তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এই যে রাশিয়া অংশটা কি হলো, রাশিয়া প্রথমেই ইউক্রেনের এখানে একটা অংশ আছে তার নাম হচ্ছে ক্রিমিয়া। সেই ক্রিমিয়া কিন্তু প্রথমে রাশিয়া দখল করে নিয়েছে। ঠিক আছে, এখন এই যে ইউক্রেন আর রাশিয়া দ্বন্দ্বটা কেন হলো, তো স্টুডেন্ট একটা জিনিস রাখবে, সব দিক থেকে ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে ইউক্রেন কি করলো, ইউক্রেনের প্রায় যে আমরা একটা কোশ্চেন আমাদের পড়ে যে রুটির ঝুড়ি কাকে বলে, ঠিক আছে, ব্রেড বাস্কেট কাকে বলে, তো সেই ইউক্রেনকে ব্রেড বাস্কেট বলা হয়। প্রসঙ্গক্রমে বলা যায় রাশিয়ার যদি ধরা হয় যে খাবার, সেই খাবারের কিন্তু একটা বৃহৎ অংশ এই জায়গাগুলো থেকে কিন্তু আসে। তো তাই রাশিয়া কি করছে, প্রথমে এই অংশটাকে নজরে নিয়ে দখল করে নিয়েছে। এখন উদ্দেশ্য হচ্ছে যে ইউক্রেনের প্রায় 66% গ্যাস, একটু মাথায় রাখবেন, ইউক্রেন পুরো প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। এই 66% গ্যাস কিন্তু ইউরোপ ইউনিয়নে চলে যাচ্ছে। তো এই যে রাশিয়ার এই যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের নজরে রাখতে হবে। এখন রাশিয়া কি করেছে, এরপর এই অংশটা দখল করে নেওয়ার পর এখানে দুটো প্রদেশ, লুজভানিস্ক আর ডনেক্স, কি বললাম, লুনাক্স আর ডনেক্স, এই যে দুটো প্রদেশ, ঠিক স্টুডেন্ট যদি তোমরা একটু প্রিভিয়াসে যাও দেখবে যখন জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, স্লেজভিগ আর হলস্টাইন এই দুটো ডাচিকে কেন্দ্র করেই কিন্তু জার্মানি ঐক্যের একটা কারণ ছিল। ঠিক এখানে যে রাশিয়া চেষ্টা করলো এই লুনাক্স আর ডনেক্স এই দুটো প্রদেশকে কিন্তু নিজের আন্ডারে নিয়ে নিল। কোথাকার? ইউক্রেনে। কি বলা হলো না এটা পূর্ব ইউক্রেন, তাহলে বলা হলো যে পূর্ব ইউক্রেনের এখানে প্রায় কিন্তু 38 লক্ষ লোক বসবাস করে। এই লুনাক্স আর ডনেক্স প্রদেশ দুটোই 38 লক্ষ লোক বসবাস করে। ঠিক আছে, তো কি হলো না এই দুটো অংশকে রাশিয়া নিয়ে নিচ্ছে। এখানে যারা রুশপন্থী তারা কিন্তু বরাবরই রাশিয়ার অধীন থাকতে চাইছে। আর ইউক্রেনের যে আমরা জানি যে ইউক্রেনের যে ক্যাপিটাল কিয়েভ, ঠিক আছে, এবং এদিকে যে ইউক্রেন বাসীরা তারা কিন্তু কি তাদেরকে আমাদের পৃথিবীর অন্যান্য দেশ, পাশ্চাত্যের দেশগুলো বিশেষ করে ইউক্রেন কিন্তু বিভিন্নভাবে সাহায্য করতে চাইল। এবং যখন ইউক্রেনকে সাহায্য করতে চাইলো এবং ইউক্রেন যখন ন্যাটোর অন্তর্ভুক্ত হতে আবেদন করলো, তখনই কিন্তু রাশিয়ার যিনি এখন বর্তমান আছেন ভ্লাদিমির পুতিন, তখন কিন্তু তিনি ডিসিশন নিয়ে নিলেন যে ইউক্রেনকে কোনোভাবে কিন্তু ন্যাটোর অন্তর্ভুক্ত হতে দেওয়া চলবে না। স্টুডেন্ট একটু মনে রাখো তোমরা, 1949 সালে এই ন্যাটো গঠিত হয়েছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা সম্পূর্ণ কিন্তু একটা মার্কিন নেতৃত্বাধীন একটা জোট, সামরিক জোট এটা বলা যায়। কি যদি ন্যাটো অন্তর্ভুক্ত ইউক্রেন হয়ে যায় তাহলে কি হবে না, তখন ইউক্রেন যেহেতু ন্যাটোর অন্তর্ভুক্ত, তো ন্যাটো রুল আছে যদি ন্যাটোভুক্ত কোনো দেশ বিদেশের শক্তি দ্বারা আক্রান্ত হয়
তখন কিন্তু অন্যান্য ন্যাটোর দেশগুলো তাকে কিন্তু অন্যান্য দেশগুলো ওই দেশকে বাঁচাতে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তাই কোনোভাবেই কিন্তু ন্যাটোর অন্তর্ভুক্ত করতে কিন্তু রাশিয়া ইউক্রেনকে দিতে চায়নি। এরকম এক সিচুয়েশন পরিস্থিতিতে ইউক্রেনের মানে রাজনীতি 1991 সালে ইউক্রেন যখন গণভোটের দ্বারা 90% ভোট দিয়েছিল ইউক্রেনবাসীরা যে তারা নিজেরা আলাদা থাকবে। তো সেই গণভোটের দ্বারা ঠিক হয় যে ইউক্রেন আলাদা একটা দেশ হলো। ঠিক আছে, ইউক্রেনের যে মুদ্রার নাম তোমরা একটু জেনে নেবে, হার্নিয়া বা হারভিনিয়া। এই মুদ্রা HRYVNIA, আর ইউক্রেনের ক্যাপিটাল কিয়েভ। এখন এইরকম একটা পরিস্থিতির মধ্যে ইউক্রেন কিন্তু প্রথম থেকে বিভিন্ন সমস্যার দ্বারা আক্রান্ত। সেই হতাশাপূর্ণ জাতি যেখানে মানে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে মানুষ একটা দিশাহীন, দেশ আদর্শহীন, কোনো কিছু নেই, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ, সেনা শাসন, এসব অতিক্রম করে তোমার হচ্ছে কত সাল, 2019 সাল। 2019-এ যে প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই প্রেসিডেন্ট নির্বাচনে কে না আমাদের যিনি আজকের ভ্লাদিমির জেলেনস্কি, উনি প্রায় 73.22% ভোট নিয়ে প্রেসিডেন্ট হয়েছেন। ঠিক আছে, তো এই যে প্রেসিডেন্ট হয়েছেন, তো এই প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কিন্তু একজন ছিলেন, তোমরা এটা দেখেছো যে কমেডিয়ান। উনি কিন্তু কমেডিয়ান থেকে আস্তে আস্তে দেশে প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট উনি হয়ে তিনি যে কথাটা উল্লেখ করেছেন যে 41 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তিনি উল্লেখ করলেন যে একটা কথা প্রসঙ্গে বলেন যে নিজের যোগ্যতায় নয়, পূর্ববর্তী শাসকদের অযোগ্যতার জন্য তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো সেই প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইলেন যে কোনোভাবেই আমরা কিন্তু রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবো না, আমরা নিজেদের স্বাধীন করবে, এবং বিভিন্নভাবে তিনি কিন্তু দেশকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলেন। সেই পথ থেকে কিন্তু রাশিয়া আস্তে আস্তে একে কিন্তু পুরো দখল করে নিতে চাইছে, যেহেতু এর প্রাকৃতিক সম্পদ পুরোটা দখলে গেলে তবে কিন্তু রাশিয়া তার দিক থেকে ঠিক। এবার এখন কোশ্চেন, এই যে আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি যে ইউক্রেনের যে বাসিন্দারা, বিশেষ করে একজন সাংসদ, নাম আমি সাংসদ কিরা রুটকি, দেখবে উনিও কিন্তু বন্দুক নিয়ে AK-47 নিয়ে কিন্তু দেশকে স্বাধীনতার জন্য রক্ষা করেছেন। এখন কোশ্চেন, এই যে 41-42 বয়স রাষ্ট্রপতি, তিনি কিন্তু দূরদৃষ্টির দিক থেকে সেইভাবে কিন্তু অগ্রবর্তী হতে পারলেন না, কারণ একাধিক দেশ সাহায্য করার কথা বললেও সেইভাবে কিন্তু প্রথমের দিকে কেউ কিন্তু সরাসরি তার হয়ে যুদ্ধে নামেনি। এখন অনেক দেশ তাকে সাহায্য করলেও রাশিয়া যেভাবে 3 দিক 4 দিক থেকে আক্রমণ করে রাজধানী কিয়েভের একদম সামনে চলে এসেছে, সেটা কিন্তু খুবই সমস্যা। তাই স্টুডেন্ট, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন কিনা সেটা হয়তো পরবর্তী সময় করবে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে প্রত্যেকটা দেশের উচিত তাদের নিজস্ব সামরিক শক্তি, নিজস্ব দেশের যে শক্তি, তার উপর নির্ভর না করলে তাহলে কোনো দেশই যে নিরাপদ নেই, এটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেলাম। তো আজ আমি তোমাদের রাশিয়া এবং ইউক্রেনের যে বিষয়টা আমি এখানে বললাম, আর লক্ষ্য রাখতে হবে আমাদের যে এই দ্বন্দ্ব যাতে দ্রুত শেষ হয়, কারণ এই দ্বন্দ্ব দীর্ঘদিন চললে সাধারণ মানুষ তথা আমাদের দেশের উপরেও এই বিরাট রকম প্রভাব পড়বে। কারণ রাজনীতি এমন একটা বিষয় যে সেখানে যদি কোনো দেশ শক্তিশালী না হয়, তো আন্তর্জাতিক যে রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি, সেই দেশকে কিন্তু শেষ করে দেবে। তাই স্টুডেন্ট, ইউক্রেন আগামী দিনে আমরা জানতে পারবো ইউক্রেন আগামী ভবিষ্যৎ। তবে সে দেশের মানুষ এবং সরকার যেভাবে
বিরোধী পক্ষে রুখে দাঁড়িয়েছে, এই কিন্তু প্রশংসার যোগ্য। তো এখানেই আজকে আমি শেষ করছি। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের প্রেক্ষাপট আলোচনা করলাম। যদি ভালো লাগে তোমাদের ভিডিও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং অবশ্যই এটাকে শেয়ার করো। ঠিক আছে স্টুডেন্ট, আজ এই পর্যন্ত।